নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভারতের অভ্যন্তরে এতদিন ধরে চলা সিস্টেমের দুর্নীতি আর রাজনৈতিক প্রচারের মুখোশ এবারে খসে পড়তে চলেছে। দীর্ঘ সময় ধরে ভারতের এডুকেশন সিস্টেমকে নিজেদের স্বার্থে ব্যবহার করা গোষ্ঠীগুলোর সামনে এখন সবচেয়ে বড় সংকট দাঁড়িয়েছে। কোনো ধোঁয়াশা নয়, কোনো কূটনৈতিক মিষ্টি কথা নয়। ভারতের শিক্ষা ব্যবস্থাকে অভ্যন্তরীণ মাফিয়া এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করতে ভারত সরকার নিয়েছে এক চূড়ান্ত ও কঠোর পদক্ষেপ। যারা ভাবছিলেন যে রাজপথের স্লোগান আর ভুয়ো ন্যারেটিভ তৈরি করে ভারত সরকারকে পিছু হটানো যাবে, তাদের গণনায় মারাত্মক ভুল ছিল। কারণ এবার ভারত সরকারের এডুকেশন মিনিস্ট্রিতে প্রবেশ করেছে এমন এক ব্যক্তিত্ব যিনি রাজনৈতিক আপোষের পথ চেনেন না। ভারতের শিক্ষা ও জাতীয় সুরক্ষাকে কিভাবে সুরক্ষিত করতে হয় তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একেবারে স্পষ্ট রোডম্যাপ তৈরি করে ফেলেছে। নিউজ ডেস্কে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো, ভারত সরকার দেশের এডুকেশন মিনিস্ট্রির প্রশাসনে এক বিশাল ও নির্ণায়ক পরিবর্তন এনেছে। প্রহ্লাদ যোশীকে অর্পণ করা হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। একদিকে যখন রাজধানী দিল্লিতে দেশের কিছু নির্দিষ্ট গোষ্ঠী ও বিরোধী দলগুলো রাস্তা দখল করে জাতীয়তাবাদী চেতনার বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিল, জাতীয় সংস্থাসমূহকে অপমান করছিল, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় সরকার এমন এক চাল চেলেছে যা পুরো পরিস্থিতিকে এক ঝটকায় বদলে দিয়েছে। খবর পরিষ্কার, সরকার কোনো ব্যাকফুটে নেই। বিরোধী রাজনীতির তৈরি করা মিথ্যা অভিযোগের উত্তর এখন কোনো কথার রাজনীতি দিয়ে নয়, বরং কঠোর আইন এবং সিস্টেম ওভারঅলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট ও কোচিংয়ের মাফিয়া চক্র কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করছিল, তাদের বিরুদ্ধে এবার দেশের ইতিহাসের সবচেয়ে কঠোর ও কঠোরতম ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। এখন প্রশ্ন উঠে আসে যা প্রতিটি ভারতীয় নাগরিকের জানা অত্যন্ত জরুরি। প্রথমত, যখনই ভারত সরকার দেশের কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কার করতে যায়, ঠিক তখনই একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজপথে নেমে বিক্ষোভ শুরু করে গেল। দ্বিতীয়ত, পেপার লিক বন্ধ করতে এবং কোচিং মাফিয়াদের রুখতে যখন কঠোর আইন আনা হচ্ছে, তখন কার স্বার্থে আঘাত লাগছে। এবং তৃতীয়ত, ভারতের মূলধারার শিক্ষা ব্যবস্থাকে জাতীয়তাবাদী ধারায় ফিরিয়ে এনে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামূলক করে তোলার এই পদক্ষেপ কি ভারতের ভূরাজনীতির সক্ষমতার বিস্তার ঘটাবে? যে দেশ নিজের ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দিতে পারে না, সে দেশ বিশ্বমঞ্চে কিভাবে নিজের স্থান শক্ত করবে? আজকের এই বিশেষ পর্বে আমরা এই সমস্ত প্রশ্নের আসল সত্যানুসন্ধান করব এবং বিশ্লেষণ করে দেখাবো যে জল কতদূর গড়িয়েছে। ভারতের ভূরাজনীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্বের মনোভাব কী তা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যারা ভেবেছিলেন যন্তর মন্ত্রে আন্দোলন করে ইউজিসি ইস্যু তুলে বা সরকারের উপর চাপ সৃষ্টি করে ধর্মেন্দ্র প্রধানের উপর জয় পেয়ে গেছেন, তাদের জন্য প্রহ্লাদ যোশীর আগমন এক বিরাট বড় রাজনৈতিক ধাক্কা। কারণটা বুঝতে হবে। ধর্মেন্দ্র প্রধান ছিলেন কিছুটা উদারপন্থী এবং ওবিসি মুখ। বিরোধী দল এবং নির্দিষ্ট কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ভেবেছিল সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের মাফিয়া রাজ আবার চালনা করা সহজ হবে। কিন্তু প্রধানমন্ত্রী মোদির রাজনীতি সেখানে এক চরম মাস্টার স্ট্রোক দিল। সবর্ণ জাতীয়তাবাদী শিবিরের অসন্তোষ মেটাতে এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে জমে থাকা বামপন্থী ও ডাফলি গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সামনে নিয়ে আসা হলো এমন এক নাম, যাকে সরিয়ে যাকে বসানো হলো সে কিন্তু আগের চেয়ে বহুগুণ বেশি কট্টর আরএসএস এবং হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী নেতা। প্রহ্লাদ যোশী কোনো সাধারণ রাজনৈতিক চরিত্র নন। ভারতের জাতীয়তাবাদী আদর্শ এবং আরএসএসের সাথে যার সংযোগ প্রায় 3.5 দশকেরও বেশি সময় ধরে। তিনি কর্ণাটকের সেই মাটি থেকে উঠে এসেছেন যেখানকার নিজের গ্রামে তিনি প্রতিদিন সংস্কৃততে কথা বলেন। কিন্তু শুধু সংস্কৃতি নয়, তার রাজনৈতিক লড়াইয়ের জন্ম হয়েছে ময়দানে। 90-এর দশকে কর্ণাটকের হুবলি জেলার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে হাজারো প্রতিকূলতা আর রাজনৈতিক চাপের মুখে তরুণ প্রহ্লাদ যোশী একাকী জাতীয় পতাকা হাতে নিয়ে গিয়ে ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় মিডিয়া প্রথমবার এই নির্ভীক তরুণ নেতাকে তখনই চিনেছিল। যারা ভেবেছিল ইনি শুধু রাজনৈতিক ভাষণ দেন, তাদের জানা উচিত নিজের এলাকায় কোনো ইসলামী চরমপন্থা নয়, বরং বছরের পর বছর ধরে চলা ধর্মান্তকারী মিশনারি ক্যাডার এবং দেশবিরোধী চক্রের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেই তিনি আজ দিল্লির এই শীর্ষ প্রশাসনিক মসনদে পৌঁছেছেন।
বিরোধী দলগুলো গত কয়েকদিন ধরে লাগাতার ফেক প্রোপাগান্ডা চালাচ্ছিল যে ভারতের এডুকেশন সিস্টেম নাকি ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। কিন্তু তাদের একটা কথা জেনে রাখা উচিত, যখন একজন কঠোর আপোষহীন এবং কট্টর জাতীয়তাবাদী আদর্শের মানুষের হাতে এডুকেশন মিনিস্ট্রির ভার তুলে দেওয়া হয়, তখন সিস্টেম নষ্ট হয় না, বরং সিস্টেমের আড়ালে বসে থাকা পরজীবীদের সমূলে উপড়ে ফেলা হয়। প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রকের দায়িত্ব নেওয়ার মানেই তিনটি স্পষ্ট ইঙ্গিত। এক, শিক্ষাঙ্গনে দেশবিরোধী প্রচারের চিরতরে সমাপ্তি। যন্তর মন্তর বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বসে যারা ব্রাহ্মণ্যবাদ বা আরএসএসকে আক্রমণ করে হিন্দু সমাজ ও জাতীয়তাবাদী চিন্তাধারাকে গালি দেওয়ার ন্যারেটিভ তৈরি করেছিলেন, তাদের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া। পেপার লিক মাফিয়া এবং কোচিং সিন্ডিকেটের মতো অসাধু চক্রগুলোকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি নরম ভাষায় কথা বলার প্রশাসক নন, তিনি প্রশাসনিক চাবুক চালাতে অভ্যস্ত। ভারতের ইতিহাস এবং উচ্চশিক্ষা ব্যবস্থায় এতদিন ধরে যে একপক্ষীয় বামপন্থী ও লিবারেল আধিপত্য গড়ে উঠেছিল, সেখানে এখন প্রকৃত জাতীয়তাবাদ ও বস্তুনিষ্ঠ শিক্ষার শক্ত ভিত প্রতিষ্ঠা হবে। সংক্ষেপে বলতে গেলে, যারা একদিনের জন্য ধর্মেন্দ্র প্রধানের বিদায় উদযাপন করছিলেন, প্রহ্লাদ যোশীর উপস্থিতি তাদের সেই আনন্দকে দীর্ঘমেয়াদী দুঃস্বপ্নে পরিণত করতে চলেছে। ভারতের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং লক্ষ লক্ষ তরুণ ছাত্রছাত্রীর জীবন সুরক্ষিত রাখতে ভারত সরকার সংসদে তিনটি অত্যন্ত বৈপ্লবিক এবং ঐতিহাসিক আইন বা পলিসি বিল পেশ করতে চলেছে। এগুলি হলো আসল গেম চেঞ্জার। প্রথম আইন, অ্যান্টি পেপার লিক অ্যাক্ট 2026। এতদিন পর্যন্ত সরকারি পরীক্ষার পেপার লিক করে এক শ্রেণীর অসৎ চক্র কোটি কোটি টাকা উপার্জন করত। নতুন এই বিলে স্পষ্ট নিয়ম করা হচ্ছে, যদি কেউ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার পেপার লিকের সাথে যুক্ত প্রমাণিত হয়, তবে তার ন্যূনতম 10 বছরের কারাদণ্ড হবে। শুধু তাই নয়, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে। কোনো সরকারি কর্মচারী বা অধ্যাপক এতে জড়িত থাকলে তাকে আজীবনের জন্য বরখাস্ত করা হবে এবং ওই পরীক্ষা কেন্দ্রকে স্থায়ীভাবে ব্ল্যাকলিস্ট করা হবে। দ্বিতীয় আইন, হায়ার এডুকেশন কমিশন বিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির মতো পুরনো ও জটিল আমলাতান্ত্রিক কাঠামোকে ভেঙে এবার তৈরি করা হচ্ছে একটি একক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের সংস্থা। ঠিক যেমন ইউপিএসসি অত্যন্ত স্বচ্ছতার সাথে ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষা পরিচালনা করে, ঠিক একইভাবে ভারতের উচ্চশিক্ষাকে একটাই কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে আনা হবে। এর ফলে দুর্নীতি ও আঞ্চলিক বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। তৃতীয় আইন, কোচিং মাফিয়া কন্ট্রোল বিল। আজকের দিনে কোচিং সেন্টারগুলি ব্যবসার নামে ছাত্রছাত্রী ও অভিভাবকদের লুণ্ঠন করছে। ভারত সরকার যে নতুন আইন আনছে, তাতে কোনো কোচিং ইনস্টিটিউট একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ফি নিতে পারবে না। পাশাপাশি একটি ব্যাচে কতজন শিক্ষার্থী বসতে পারবে তারও একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে। মাফিয়াগিরি চালিয়ে ব্যবসা করার দিন এবার চিরতরে শেষ। ভারতের জাতীয় রাজনীতিতে এখন একটি সুস্পষ্ট ও গভীর রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। একদিকে দাঁড়িয়ে রয়েছে সেই জাতীয়তাবাদী শক্তি যারা চায় ভারতের এডুকেশন সিস্টেম আন্তর্জাতিক মানের হয়ে উঠুক, যেখানে থাকবে বিশ্বমানের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং একই সাথে ভারতের হাজার বছরের গৌরবময় সংস্কৃতি ও জাতীয়তাবাদী মূল্যবোধের এক শক্তিশালী ভিত। আর অন্য পক্ষে হাত মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে একদল স্বার্থান্বেষী পলিটিক্যাল লবি, বিদেশি অর্থপুষ্ট এনজিও, তুষ্টিকরণের রাজনীতি করা দল এবং কট্টর বামপন্থী গোষ্ঠী, যাদের মূল এজেন্ডা কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার বা শিক্ষার্থীদের স্বার্থরক্ষা নয়, বরং সাধারণ ছাত্র সমাজকে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করা এবং জাতীয় শান্তি বিঘ্নিত করা। দিল্লির যন্তর মন্তরে তথাকথিত আন্দোলনের নামে সম্প্রতি ঠিক কী ঘটল? সাধারণ মানুষের জানা উচিত কিভাবে শিক্ষার আন্দোলনের আড়ালে সেখানে এক মারাত্মক প্রোপাগান্ডা চালানো হয়েছিল। সেখানে শিক্ষার মান নিয়ে কথা বলার বদলে তোলা হলো চরম জাতিবিদ্বেষী ও সমাজ বিভাজনকারী স্লোগান। ব্রাহ্মণ্যবাদ থেকে স্বাধীনতার নামে হিন্দু সমাজকে টুকরো টুকরো করার চক্রান্ত করা হলো। ভারতের জাতীয়তাবাদী চেতনার প্রতীক আরএসএসের বিরুদ্ধে বিষেধগার ছড়ানো হলো। ভারতের মূলধারার শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যেভাবে ডাফলি বাজিয়ে সুর তোলা হচ্ছিল, তাতে কোনো ধোঁয়াশা থাকে না যে এটি কোনো সাধারণ শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। এটি ছিল ভারতের সার্বভৌমত্ব, সামাজিক বুনন এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে ভেতর থেকে দুর্বল করার এক সুপরিকল্পিত প্রোপাগান্ডা ন্যারেটিভ। তারা মনে করেছিল রাস্তায় নেমে কয়েকদিন চিৎকার করলে, ভুয়া বয়কট আর ফেক আন্দোলন খাড়া করলে
ভারত সরকার হয়তো ব্যাকফুটে চলে আসবে, কোনো রাজনৈতিক আপোষ করা চলবে না। কিন্তু মোদী সরকার এবার একেবারে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, দেশের আইন শৃঙ্খলা, ভারতের সার্বভৌমত্ব এবং লক্ষ লক্ষ তরুণ ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্নে সরকারের কোনো নরম অবস্থান থাকবে না। কোনো চাপ সৃষ্টি করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর ঠিক এই জায়গাতেই প্রহ্লাদ যোশীর শিক্ষামন্ত্রকে আগমন, বিরোধী শিবির এবং দেশের ভেতরের ডাফলি গ্যাংয়ের ওপর সবচেয়ে বড় প্রশাসনিক সার্জিক্যাল স্ট্রাইক। একটু নিখুঁতভাবে কৌশলগত হিসাবটা বুঝুন। কর্ণাটক হল ভারতের দক্ষিণ রাজপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং কৌশলগত রাজ্য। সেখানে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি এবং পেপার লিকের মতো ঘটনা নিয়ে এতদিন রাজনৈতিক খেলা চলছিল। কর্ণাটকের রাজনীতি ও প্রশাসনিক নেটওয়ার্ক যার হাতের তালুর মতো চেনা, সেই প্রহ্লাদ যোশীকে যখন দিল্লির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে সর্বেসর্বা বানিয়ে বসিয়ে দেওয়া হলো, তখন বিরোধীদের সমস্ত রাজনৈতিক সমীকরণ এক ঝটকায় মাটি হয়ে গেল। তিনি খুব ভালো করেই জানেন বিরোধীদের অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তি কোথায় লুকিয়ে রয়েছে এবং কিভাবে এই শিক্ষা মাফিয়া ও মিশনারি ক্যাডাররা আঞ্চলিক স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে। এই প্রহ্লাদ যোশীর এই পদে বসা মানে কেবল একজন নতুন শিক্ষামন্ত্রী আসা নয়, বরং কর্ণাটক থেকে শুরু করে পুরো দেশের শিক্ষা ব্যবস্থার ওপর চেপে বসা দুর্নীতিবাজ সিন্ডিকেট এবং ছদ্মবেশী রাজনৈতিক চক্রের শিকড় এক নিমেষে উপড়ে ফেলা। একটু বড় ক্যানভাসে ভারতের জিওপলিটিক্স এবং গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের দিকে নজর দেওয়া যাক। যে কোনো দেশকে যদি একটি সুপার পাওয়ার বা গ্লোবাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তবে তার সবচেয়ে বড় শক্তি হলো হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ। আজ চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র নিজের টেকনোলজি এবং এডুকেশন সিস্টেমের উপর ভর করেই বিশ্ব শাসন করছে। ভারত যদি আগামী দিনে একটি $5 ট্রিলিয়ন অর্থনীতি এবং বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হতে চায়, তবে তার শিক্ষা ব্যবস্থাকে মাফিয়ামুক্ত, স্বচ্ছ এবং অত্যন্ত উন্নত করতেই হবে। ভারত সরকারের এই কঠোর আইনি সংস্কার শুধুমাত্র দেশের ভেতরের পেপার লিক বন্ধ করার জন্য নয়, এটি বিশ্বমঞ্চে ভারতের যুব সমাজের গ্রহণযোগ্যতা বাড়াতে একটি অত্যন্ত স্ট্র্যাটেজিক পদক্ষেপ। যখন ভারতের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হওয়া ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক স্তরে গবেষণা ও প্রযুক্তিতে নেতৃত্ব দেবে, তখন ভারতের সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার দুটোই বহুগুণ বৃদ্ধি পাবে। যেসব শক্তি ভারতকে ভেতর থেকে দুর্বল করতে চেয়েছিল, ভারত সরকারের এই সাহসী সিদ্ধান্ত তাদের সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিল। সুতরাং স্পষ্ট সিদ্ধান্ত এটাই যে ভারতের শিক্ষা ব্যবস্থা কোনো পরীক্ষা কেন্দ্রিক দুর্নীতি বা পলিটিক্যাল প্রোপাগান্ডার শিকার হতে পারে না। যারা ভেবেছিলেন যে কয়েকদিন চিৎকার করে বা ফেক আন্দোলন করে ভারত সরকারকে পিছু হটিয়ে দেবেন, তাদের জন্য এখন একমাত্র পথ হলো নতুন কঠোর নিয়ম মেনে চলা। কারণ ভারতের জাতীয় স্বার্থ এবং লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষায় ভারত সরকার এখন সম্পূর্ণ প্রস্তুত। প্রহ্লাদ যোশীর নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী চিন্তায় ভারতের এডুকেশন সিস্টেম এক নতুন যুগে প্রবেশ করেছে। আপনার কি মনে হয়, ভারত সরকারের এই নতুন পেপার লিক বিরোধী আইন এবং কোচিং মাফিয়াদের ওপর নিয়ন্ত্রণ আনার এই পদক্ষেপ কি ভারতের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারবে? নিচের কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভূরাজনৈতিক এবং জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।